হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2026 সালে, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানে আলো অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। প্রথম প্রশ্ন আছে, বক্রতা কেন্দ্র এবং মেরু কাকে বলে? যে প্রতিফলক গোলকের অংশবিশেষ হিসাবে কোনো গোলীয় দর্পণকে কল্পনা করা হয়, তার কেন্দ্রকে ওই দর্পণের বক্রতা কেন্দ্র বলে। এর প্রতীক হলো সি। গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের কেন্দ্রবিন্দুকে দর্পণের মেরু বলে। এর প্রতীক হলো পি। পরের প্রশ্ন আছে, প্রতিসরণের দুটি সূত্র লেখো। প্রতিসরণের দুটি সূত্র হলো, প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে দুটি মাধ্যমের বিভেদতলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আর দ্বিতীয় সূত্রটি হচ্ছে, নির্দিষ্ট দুটি মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা ধ্রুবক থাকে। পরের প্রশ্ন হচ্ছে, সদ্বিম্ব ও অসদ্বিম্বের মধ্যে দুটি পার্থক্য লেখো। সদ্বিম্ব পর্দায় গঠন করা যায়, কিন্তু অসদ্বিম্ব পর্দায় গঠন করা যায় না। সদ্বিম্ব আলোর প্রকৃত রশ্মি মিলিত হয়ে গঠিত হয়, কিন্তু অসদ্বিম্বের ক্ষেত্রে রশ্মিগুলো কোনো একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। পরের প্রশ্ন আছে, লেন্সের ক্ষমতা কাকে বলে? এর একক কি? কোনো লেন্সের ফোকাস দূরত্বের অন্যান্যকে ওই লেন্সের ক্ষমতা বলে। লেন্সের ক্ষমতা হলো আলোক রশ্মিকে অভিসারী বা অপসারী করার ক্ষমতা। এর একক হলো ডায়াপ্টার। পরের প্রশ্ন হচ্ছে, অবতল দর্পণে প্রধান ফোকাস কাকে বলে? একটি অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে আগত আলোক রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়, তাকে ওই অবতল দর্পণের প্রধান ফোকাস বলে। পরের প্রশ্ন হচ্ছে, বিবর্তন কাকে বলে? এর সূত্র কি? কোনো দর্পণ বা লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের আনুপাতিক বিবর্তন বলে। এটি একটি একক বিহীন রাশি। আলোর প্রতিফলনের বলতে কি বোঝো? যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় বিভেদতলে আপতিত হয়, আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, তখন ওই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে? এর দুটি শর্ত লেখো। আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় আপাতন কোণের মান সংকট কোণের থেকে বেশি হলে আলোক রশ্মি দুটি মাধ্যমের বিভেদতলের থেকে প্রতিফলিত হয়ে আবার ঘন মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন বলে। এর দুটি শর্ত হচ্ছে, আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে, আর 2 নম্বর হচ্ছে আপাতন কোণের মান সংকট কোণ অপেক্ষা বড় হতে হবে। নেক্সট প্রশ্ন আছে, লেন্সের প্রধান অক্ষ ও আলোক কেন্দ্র কাকে বলে? লেন্সের দুটি বক্রতা কেন্দ্রকে যোগ করে যে সরল রেখা পাওয়া যায়, তাকে প্রধান অক্ষ বলে। প্রধান অক্ষের ওপর অবস্থিত যে বিন্দু দিয়ে কোনো আলোক রশ্মি গেলে তার কোনো বিচ্যুতি ঘটে না, তাকে লেন্সের আলোক কেন্দ্র বলে। নেক্সট প্রশ্ন আছে, সংকট কোণ কাকে বলে? আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আপাতন কোণের যে নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তাকে ওই নির্দিষ্ট মাধ্যমের জন্য সংকট কোণ বলে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। লেন্সের ফোকাস দূরত্ব কাকে বলে? লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস দূরত্বকে ওই লেন্সের ফোকাস দূরত্ব বলে। এর প্রতীক হলো এফ। স্নেলের সূত্রটি কি? আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি হলো স্নেলের সূত্র। এটি হলো নির্দিষ্ট দুটি মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা একটি ধ্রুবক। এই ধ্রুবককে প্রথম মাধ্যমে সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসারাঙ্ক বলে। দর্পণ ও লেন্সের মধ্যে দুটি পার্থক্য লেখো। দর্পণ আলোক রশ্মিকে প্রতিফলিত করে, কিন্তু লেন্স আলোক রশ্মিকে প্রতিসৃত করে। দর্পণ একটি পৃষ্ঠ মসৃণ হয় এবং অন্য পৃষ্ঠে পারদের প্রলেপ থাকে। লেন্সের দুটি পৃষ্ঠে স্বচ্ছ হয়। আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝো? যখন সাদা আলো কোনো প্রিজমের মধ্য দিয়ে যায়,
তখন তা 7টি ভিন্ন রঙে নীল, বেগুনি, আকাশী, সবুজ, হলুদ, কমলা ও লাল রঙে বিভক্ত হয়। এই ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালভাবে আগত একগুচ্ছ আলোক রশ্মিকে প্রতিসরণের পর একটি বিন্দুতে অভিসৃত করে। এই বৈশিষ্ট্যের জন্য একে অভিসারী লেন্স বলা হয়। অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালভাবে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর এমনভাবে ছড়িয়ে পড়ে যে মনে হয় যেন তারা একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে। ওই বৈশিষ্ট্যের জন্য অপসারী লেন্স বলা হয়। রামধনু কিভাবে গঠিত হয়? বৃষ্টির কণা বা জলকণা দ্বারা সূর্যালোকের বিচ্ছুরণ, প্রতিসরণ এবং পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের সম্মিলিত ঘটনার ফলে রামধনু গঠিত হয়। চোখের উপযোজন ক্ষমতা কাকে বলে? চোখের লেন্সের ফোকাস দূরত্ব প্রয়োজন মতো পরিবর্তন করে দূরের বা কাছের বস্তুকে স্পষ্ট দেখার ক্ষমতাকে চোখের উপযোজন ক্ষমতা বলে। দূরদৃষ্টি বা হ্রস্বদৃষ্টি কাকে বলে? যে দৃষ্টি ত্রুটিতে দূরের জিনিস স্পষ্ট দেখা যায় কিন্তু কাছের জিনিস ঝাপসা লাগে তাকে দূরদৃষ্টি বলে। যে দৃষ্টি ত্রুটিতে কাছের জিনিস স্পষ্ট দেখা যায় কিন্তু দূরের জিনিস ঝাপসা লাগে তাকে হ্রস্বদৃষ্টি বলে। আলোর প্রতিফলনের দুটি সূত্র লেখো। প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আর দ্বিতীয় সূত্রটি হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। প্রতিবিম্ব কাকে বলে? কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। সংকট কোণ এবং পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের মধ্যে সম্পর্ক কি? সংকট কোণ হলো সেই আপতন কোণ যার জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন তখনই ঘটে যখন আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হয়। সুতরাং সংকট কোণ হলো পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের জন্য একটি সীমান্তকারী কোণ। ফোকাস তল কাকে বলে? প্রধান ফোকাস বিন্দুগামী এবং প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত একটি কাল্পনিক সমতলকে ফোকাস তল বলে। আর তোমরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করবে আর একটা সুন্দর কমেন্ট করবে। বিবর্তনের মান ঋণাত্মক হওয়ার অর্থ কি? বিবর্তনের মান ঋণাত্মক হলে বোঝা যায় যে প্রতিবিম্বটি সৎ এবং উল্টো। বিবর্তনের মান ধনাত্মক হওয়ার অর্থ কি? বিবর্তনের মান ধনাত্মক হলে বোঝা যায় যে প্রতিবিম্বটি অসৎ এবং সোজা। আলোক কেন্দ্র এবং মেরুর মধ্যে পার্থক্য কি? আলোক কেন্দ্র লেন্সের মধ্যে অবস্থিত একটি বিন্দু আর মেরু প্রতিফলক পৃষ্ঠের কেন্দ্রবিন্দু। আলোক কেন্দ্র দিয়ে রশ্মি গেলে তার কোনো বিচ্যুতি হয় না, কিন্তু মেরুতে রশ্মি আপতিত হলে তা প্রতিফলিত হয়। ক্যামেরায় কি ধরনের লেন্স ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়? ক্যামেরায় সাধারণত উত্তল লেন্স ব্যবহার করা হয় কারণ উত্তল লেন্স দূরের বস্তুর একটি ছোট সৎ এবং উল্টো প্রতিবিম্ব তৈরি করে যা ফিল্ম বা সেন্সর ধারণ করে। দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন এবং কেন ব্যবহার করেন? দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করেন কারণ দাঁতের কাছে আনলে এটি দাঁতের একটি বড় এবং সোজা প্রতিবিম্ব গঠন করে যা দাঁত পরীক্ষা করতে সাহায্য করে। সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়? সমতল দর্পণে একটি অসৎ সমশীর্ষ এবং একই আকারের প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্বটি দর্পণের পিছনে বস্তু থেকে দর্পণের দূরত্বে গঠিত হয়। একটি লেন্সের ক্ষমতা +2D হলে এর প্রকৃতি ও ফোকাস দূরত্ব কত? লেন্সের ক্ষমতা ধনাত্মক হওয়ায় এটি একটি উত্তল লেন্স। এর ফোকাস দূরত্ব f = p1 = +21 = 0.5 মিটার বা 50 সেন্টিমিটার হয়। প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ বলতে কি বোঝো? প্রিজমের মধ্য দিয়ে যখন আলোক রশ্মি যায় তখন তা দুবার প্রতিসরণের শিকার হয়। একবার বায়ু থেকে প্রিজমে এবং আরেকবার প্রিজম থেকে বায়ুতে। এই দুইবার প্রতিসরণের ফলে রশ্মির চ্যুতির সৃষ্টি হয়।
লেন্সের ব্যবহারিক একটি সুবিধা লেখো। লেন্সের একটি প্রধান সুবিধা হলো দৃষ্টির ত্রুটি যেমন দূরদৃষ্টি, হ্রস্বদৃষ্টি সংশোধন করা। এছাড়াও এটি চশমা, ক্যামেরা, মাইক্রোস্কোপ এবং টেলিস্কোপে ব্যবহৃত হয়। অবতল দর্পণের একটি ব্যবহার লেখো। অবতল দর্পণকে সৌরচুল্লিতে ব্যবহার করা হয় কারণ এটি সূর্য থেকে আসা সমান্তরাল রশ্মিকে ফোকাস বিন্দুতে একত্রিত করে, ফলে সেখানে উচ্চ তাপমাত্রা তৈরি হয়। একটি বস্তুকে অবতল দর্পণে বক্রতা কেন্দ্রে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? বস্তুকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখলে প্রতিবিম্ব ও বক্রতা কেন্দ্রে গঠিত হবে। প্রতিবিম্বটি সৎ, উল্টো এবং বস্তুর সমান আকারের হয়। বায়ু থেকে জল মাধ্যমে আলোর প্রতিসরণ হলে আলোক রশ্মির কি পরিবর্তন হয়? বায়ু থেকে জল মাধ্যমে আলোর প্রতিসরণ হলে আলোক রশ্মির অভিলম্বের দিকে বেঁকে যায়। এর ফলে আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয়। আলোর প্রতিসরণের একটি উদাহরণ দাও। কাঁচের গ্লাসে জল রেখে তাতে একটি পেন্সিল ডোবালে পেন্সিলটিকে বাঁকা দেখায়। এটি আলোর প্রতিসরণের একটি উদাহরণ। হ্রস্বদৃষ্টি ত্রুটি কিভাবে সংশোধন করা হয়? এই ত্রুটিটি সংশোধনের জন্য উপযুক্ত ফোকাস দূরত্বের একটি অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়। দূরদৃষ্টি ত্রুটি কিভাবে সংশোধন করা হয়? এই ত্রুটি সংশোধনের জন্য উপযুক্ত ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়। অবতল দর্পণ ও উত্তল দর্পণের মধ্যে একটি পার্থক্য লেখো। অবতল দর্পণ আলোক রশ্মিকে একটি বিন্দুতে অভিসারী করে, কিন্তু উত্তল দর্পণ আলোক রশ্মিকে অপসারী করে। কোন কোন ক্ষেত্রে উত্তল লেন্স সৎ ও অসৎ উভয় ধরনের প্রতিবিম্ব গঠন করতে পারে? উত্তল লেন্স বস্তুর অবস্থান অনুসারে সৎ ও অসৎ উভয় প্রকার প্রতিবিম্ব গঠিত করতে পারে। যেমন, যখন বস্তু ফোকাস দূরত্বের বাইরে থাকে তখন এটি সৎ প্রতিবিম্ব এবং যখন বস্তু ফোকাস দূরত্বের মধ্যে থাকে তখন এটি অসৎ প্রতিবিম্ব গঠন করে। কোনো দর্পণের বিবর্তন m +1 হলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে? বিবর্তনের মান +1 হলে প্রতিবিম্বটি অসৎ, সোজা এবং বস্তুর সমান আকারের হবে। এটি সাধারণত সমতল দর্পণের ক্ষেত্রে ঘটে। আলোর বর্ণ কেন হয়? আলোর বর্ণ নির্ধারিত হয় আলোর তরঙ্গ দৈর্ঘ্যের দ্বারা। বিভিন্ন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হয়, তাই তারা বিভিন্ন রঙে দেখা যায়। প্রিজমের দ্বারা আলোর বিচ্ছুরণের কারণ কি? প্রিজমের উপাদান প্রতিসারাঙ্ক আলোর বর্ণের উপর নির্ভরশীল। বেগুনি আলোর প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি এবং লাল আলোর সবচেয়ে কম। এর ফলে প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় বিভিন্ন রঙের আলো বিভিন্ন পরিমাণে বেঁকে যায় এবং বিচ্ছুরণ ঘটে। একটি গাড়ি ও বাইকের হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহৃত হয় এবং কেন ব্যবহৃত হয়? একটি গাড়ি বা বাইকের হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় কারণ অবতল দর্পণের ফোকাসে আলোক রশ্মিকে রাখলে তা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়, যা দূরবর্তী পথকে আলোকিত করতে সাহায্য করে। উত্তল দর্পণকে কেন ভিউ ফাইন্ডার হিসাবে ব্যবহার করা হয়? উত্তল দর্পণে গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহার করা হয় কারণ এটি সর্বদা সোজা এবং ছোট প্রতিবিম্ব গঠন করে এবং এটি বড় এলাকা দেখতে সাহায্য করে, যা গাড়ি চালককে নিরাপদ রাখে। আলোর প্রতিফলন ও প্রতিসরণের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রতিফলনের ক্ষেত্রে আলো একই মাধ্যমে ফিরে আসে, কিন্তু প্রতিসরণের ক্ষেত্রে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে। প্রতিফলনের সময় আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়, কিন্তু প্রতিসরণের সময় আপতন কোণ ও প্রতিসরণ কোণ ভিন্ন হয়। কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ফলে কি ঘটে? কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসৃত হলে আলোক রশ্মি দুবার প্রতিসৃত হয়। এর ফলে নির্গত রশ্মি আপতিত রশ্মি সমান্তরালে থাকে কিন্তু সামান্য পাশ কাটিয়ে যায়। একে পার্শ্ব সরণ বলে। আলোক রশ্মি লম্বভাবে কোনো মাধ্যমে প্রবেশ করলে কি হবে? আলোক রশ্মি যদি লম্বভাবে কোনো মাধ্যমের বিভব আপতিত হয় তাহলে তার কোনো প্রতিসরণ হয় না এবং এটি সরাসরি প্রবেশ করে। এক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ উভয়ই 0 ডিগ্রি হয়। একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার এর ক্ষমতা কত? লেন্সের ক্ষমতা P = f1
ইকুয়াল টু 0.201 মিটার। সুতরাং পি ইকুয়াল টু +5 ডায়োপ্টার ফোকাস দূরত্বকে মিটারে রূপান্তরিত এখানে করা হয়েছে। প্রতিসারাঙ্ক বলতে কি বোঝো? দুটি মাধ্যমের মধ্যে আলোর বেগের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক বলে। এটি একটি এককবিহীন রাশি। প্রতিসারাঙ্ক যত বেশি, মাধ্যমটি তত বেশি ঘন। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা যদি আলো যে অধ্যায়টি রয়েছে ভৌত বিজ্ঞানের, এই অধ্যায় থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করলাম। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি আজ থেকে প্র্যাকটিস শুরু করে দাও, তাহলে তোমাদের আর পরীক্ষার সময় অসুবিধা হবে না। আশা করি এই প্রশ্ন উত্তরগুলো আপনার পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে। যদি আপনার অন্য কোনো বিষয়ে অন্য কোনো অধ্যায়ের প্রশ্ন দরকার হয়, তাহলে আমাকে জানাতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।